বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ভারতের যে বিভিন্ন শিক্ষা কমিশন রয়েছে সেই সমস্ত শিক্ষা কমিশনগুলি আমরা দেখব। তার মধ্যে আজকের ক্লাসে আমরা দেখব যে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যে শিক্ষা কমিশনগুলি ভারতের শিক্ষা জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে সেই সমস্ত শিক্ষা কমিশনগুলি। তোমাদের ইন্টারভিউয়ের নিরিখে এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই কমিশন রিলেটেড যা কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করবে তোমরা কিন্তু অনায়াসে তার উত্তর দিতে পারবে। এর পরের দিন এর পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে স্বাধীনতার পরবর্তী সময়ে যে সমস্ত শিক্ষা কমিশনগুলি ভারতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আর একটা খুশির খবর আমি জানিয়ে রাখি যে তোমাদের অত্যধিক ডিমান্ড ছিল যে আমরা যে এই ক্লাসগুলো করছি এর যে ক্লাসের যে মেটেরিয়ালসগুলো বা পিডিএফগুলি তোমরা কিন্তু চাইছিলে। তো তোমাদের জন্য তোমাদের কথা মাথায় রেখে এবং তোমাদের অত্যধিক ডিমান্ডের কারণে খুবই স্বল্প মূল্যে, একদম সীমিত মূল্যে তোমাদের জন্য এই পিডিএফগুলো রাখা হয়েছে। তোমরা চাইলে এই যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা পিডিএফগুলি পারচেস করতে পারবে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই পারচেস করে নেবে। যেহেতু তোমাদের এবারে কম্পিটিশন প্রচুর হাই লেভেলের হবে, তাই প্রত্যেকে চেষ্টা করো যে জিনিসগুলো জানার অবশ্যই সেই জিনিসগুলো কিন্তু জেনে যাও, কারণ কোথা থেকে কোথায় প্রশ্ন করবে কিন্তু কেউ জানে না। তো যাই হোক, যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে এবং এখান থেকে পিডিএফগুলো তোমরা পারচেস করে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের যে আলোচনা সেই আলোচনা। তাহলে প্রথমে দেখব আমরা উডের ডেসপ্যাচ সম্পর্কে। দেখো, এই উডের ডেসপ্যাচ এটা 1854 সালে ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি কিন্তু রচনা করেছিল। এই ভিত্তি রচনা করার একটা দলিলই হলো আমাদের এই উডের ডেসপ্যাচ। দেখো, সালটা হলো 1854। আমরা জানি যে 1848 থেকে 1856 পর্যন্ত আমাদের ভারতের গভর্নর জেনারেল পদে ছিলেন লর্ড ডালহৌসি। তার সময়কালে কিন্তু উডের ডেসপ্যাচ কিন্তু তৈরি করা হলো। কিসের জন্য? না, ভারতের শিক্ষার কাঠামোটাকে বা ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি রচনা করার জন্য। এখানে বলা হচ্ছে যে স্যার চার্লস উড কর্তৃক এটা প্রণীত হয়েছিল এবং এটি আধুনিক ভারতের শিক্ষার নীতিমালা হিসাবে বিবেচিত। এবার এর প্রেক্ষাপট বা প্রণয়ন, কেন এটাকে উডের ডেসপ্যাচটাকে নিয়ে আসা হলো তার কারণটা কি আমরা দেখব। দেখো, বলা হচ্ছে 1854 সালে স্যার চার্লস উড ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করেন। এটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত এবং এটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কাটা, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ম্যাগনা কাটা নামে পরিচিত। এবার এই ম্যাগনা কাটা জিনিসটা আসলে কি অনেকেই জানে না। তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে যে আচ্ছা তুমি যে বললে এই ম্যাগনা কাটা, এই ম্যাগনা কাটা কি তুমি জানো কি? না, দেখো, ম্যাগনা কাটা আসলে এই যে 1854 সালে উডের ডেসপ্যাচকে আমরা ভারতের যে যুগান্তকারী একটা পদক্ষেপ শিক্ষার ক্ষেত্রে, সেই পদক্ষেপের কারণে তো আমরা ম্যাগনা কাটা বলছি অ্যাকচুয়ালি। কিন্তু ম্যাগনা কাটা আসলে হলো এটা 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 একটা মহান সনদ বা অধিকারপত্র। কীরকম? না, 1215 সালে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক স্বাক্ষরিত হয়েছিল এবং এটি জনগণের অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিল। অর্থাৎ আমরা দেখলাম 1854 সালেতে যখন উডের ডেসপ্যাচকে নিয়ে আসা হলো, সেই উডের ডেসপ্যাচও কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তিটাকে প্রস্তর করছে, অর্থাৎ ভিত্তি তৈরি করছে। সেই কারণের জন্য এটাকে ভারতের শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কাটা বলা হচ্ছে। তার কারণ, ম্যাগনা কাটা শব্দের অর্থ আমরা দেখলাম যে এই ম্যাগনা কাটা শব্দের অর্থ হচ্ছে মহান সনদ বা অধিকারপত্র, যেখানে মূলত জনগণের অধিকার বা স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিল। ঠিক একইভাবেই এই যে শিক্ষা ব্যবস্থাটাও, এটাও কিন্তু জনগণের অধিকার এবং স্বাধীনতাকে নিশ্চিত করে। তাই আমরা উডের ডেসপ্যাচ এটাকে আমরা ম্যাগনা কাটা বলে থাকি। পুরো ক্লিয়ার? নেক্সট দেখব। দেখো, এরপরে আমরা দেখব যে উডের ডেসপ্যাচের যে সুপারিশ, এখান থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে উডের ডেসপ্যাচের দুটো সুপারিশ বলো। তখন আমরা কি বলবো? প্রথম, সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি জেলায় অন্তত একটি করে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব গ্রহণ করা হয়, প্রত্যেকটা জেলাতে বিশ্ববিদ্যালয় স্থাপন।
এখানে বলা হচ্ছে কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ শহরে লন্ডনের আদলে, অর্থাৎ লন্ডনে যে বিশ্ববিদ্যালয় ছিল তার আদলে বিশেষ করে এই যে কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ এই তিনটে শহরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব কিন্তু গৃহীত হয়। মাতৃভাষায় স্বীকৃতি, অর্থাৎ মাতৃভাষাতে ইংরেজির পাশাপাশি আমরা জানি যে 1835 সালে ভারতে প্রথম ইংরেজি শিক্ষার প্রবর্তন ঘটে মেকলের সভাপতিত্বে। তো সেই ইংরেজি শিক্ষার পাশাপাশি তারা তো ইংরেজ, তারা নিজেদের ভাষাটা ভালো করে বোঝে, তো সেই ইংরেজি শিক্ষার পাশাপাশি যাতে মাতৃভাষাতেও শিক্ষাদান করা যায় তার জন্য কিন্তু মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখো বেসরকারি শিক্ষায় সহায়তা প্রদান, অর্থাৎ অনুমোদিত যে সমস্ত বেসরকারি স্কুলগুলো ছিল সেগুলোকে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থাও কিন্তু করা হয়েছিল যাতে শিক্ষাটা সর্বত্র ছড়িয়ে যায়। পরে দেখো রয়েছে নারী এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা, অর্থাৎ নারী শিক্ষার প্রসার এবং ধর্মনিরপেক্ষ শিক্ষার গুরুত্ব এবং মুসলিম সম্প্রদায়ের শিক্ষার কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। তোমরা জানো যে আমাদের তখন পরাধীন ভারতবর্ষ ছিল, সেখানেতে হিন্দু মুসলিম সবাই একসাথে ছিল, তখন কিন্তু পাকিস্তান বলে কোনো দেশ কিন্তু ছিল না, বা বাংলাদেশ বলে কিন্তু কোনো দেশ ছিল না। সেক্ষেত্রে নারী শিক্ষা এবং ধর্মনিরপেক্ষ শিক্ষার সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের শিক্ষাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ক্ষেত্রে আমরা দেখো যে শিক্ষার প্রশিক্ষণ এবং বৃত্তিমূলক শিক্ষা, অর্থাৎ প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার ওপরও কিন্তু জোর দেওয়া হয়। সর্বশেষ ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো যে চুইয়ে পড়া নীতির পরিবর্তন। এবারে অনেকে চুইয়ে পড়া নীতিটা আসলে জানে না। দেখো, যখন ব্রিটিশরা 1835 সালে ইংরেজি শিক্ষার প্রবর্তন করেছিল, মূলত সমাজের যারা উচ্চ বর্ণের এবং যারা একটু ধনী পরিবারের তাদেরকে ইংরেজিতে শিক্ষা দেওয়া হতো। ধরো এটা একজন ধনী পরিবারের ব্যক্তি, এই ব্যক্তিটি একজন ধনী পরিবারের ব্যক্তি, তো প্রথমে একে ইংরেজি ভাষাতে উচ্চ শিক্ষা কিন্তু দেওয়া হলো। এই ব্যক্তিটি পরবর্তী ক্ষেত্রে নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদেরকে সেই শিক্ষাটা পৌঁছে দেবে। এটাই হচ্ছে চুইয়ে পড়া নীতি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, সেটাকেই বলা হচ্ছে যে চুইয়ে পড়া নীতি। তার ফলে কি হচ্ছে না, এই ব্যক্তিটা যদি মনে করে যে আমি শিক্ষাটা অন্য জায়গাতে পৌঁছে দেবো বা অন্য ব্যক্তির মধ্যে পৌঁছে দেবো তবেই সে দিতে পারবে, কিন্তু শিক্ষা যখন সার্বজনীন না হবে, এই ব্যক্তি যদি মনে না করে যে আমি শিক্ষা দেবো না, আমার কাছে রয়েছে, আমার জ্ঞান আমার কাছে রয়েছে, তো আমি সেটা অন্য কারো কাছে দেব না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেই কারণের জন্য চুইয়ে পড়া যে নীতিটা সেটাকে পরিবর্তন করা হলো। এই চুইয়ে পড়া নীতিকে বাতিল করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার প্রসার, এটা কিন্তু পরোক্ষভাবে যে জনশিক্ষা বিস্তারকে প্রশস্ত করেছিল। তোমাদেরকে আগেই বললাম যে সেক্ষেত্রে কি হবে না, সেই ব্যক্তি যদি মনে না করে যে আমি শিক্ষাটা বিস্তার করব না, তাহলে শিক্ষা বিস্তার হবে না। কারণ ইংরেজরা চাইছিল কি, যে মানুষকে শিক্ষা দীক্ষা না দিয়ে, প্রথম যখন 1835 সালের কথা বলছি, যে শিক্ষা দীক্ষাটা না দিয়ে বা তারা যখন তাদের ইংরেজি ভাষাতে শিক্ষাটা দিচ্ছে, কেবল যারা একটু ধনী, যারা বোঝে ব্যাপারগুলো তাদেরকেই দেবে, বাকি কাদেরকেও দেবে না। সেইটাকে পরিবর্তন করেই কিন্তু এই যে জনশিক্ষা বিস্তারকে কিন্তু প্রশস্ত করা হয়েছিল, অর্থাৎ এই যে চুইয়ে পড়া নীতি এটাকে পরিবর্তন করা হয়। বুঝতে পারলে, মানে ওপর থেকে নিচের দিকে, এটাই হচ্ছে চুইয়ে পড়া নীতি। যখন দেখবে কোনো জায়গাতে জল জমে, তো কি হয়, জলটা ওপরে জমে, তাহলে ওপর থেকে আস্তে আস্তে সেটা নিচের দিকে যায়, সেই কারণের জন্য এটার নাম হচ্ছে চুইয়ে পড়া নীতি। ক্লিয়ার? সমাজের উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর দিকে যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব হান্টার কমিশন। 1854-তে আমাদের উডের ডেসপ্যাচ হয়ে গেল, তারপরে এলো আমাদের 1882 সাল, হান্টার কমিশন। 1882 সালে লর্ড রিপন একটি কমিশন গঠন করে। আমরা জানি যে লর্ড রিপন তিনি কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন, এবং তার যদি সময়কাল যদি বলো তাহলে আমরা জানি তার সময়কাল 1880 থেকে 84 নাগাদ। আর এই যে রিপন, এই রিপনের সাথে সাথে আর একটা নাম যেটা যায় সেটা হচ্ছে লিটন। লিটনের সময়কাল রিপনের আগে, অর্থাৎ লিটনের যদি বলি সেটা আমরা হচ্ছে 1876 থেকে 1880 পর্যন্ত। এটা আমাদের ছিল লিটন, তারপরে রিপন। তো এই রিপন যখন ছিল তখন কিন্তু এই কমিশনটা গঠন করা হয়েছিল। এটা ভারতের প্রথম কিন্তু শিক্ষা কমিশন। দেখো উডের ডেসপ্যাচ এটা কিন্তু ভিত্তি ছিল, কিন্তু কমিশন যদি বলা হয় তাহলে কিন্তু প্রথম হান্টার কমিশন ছিল ভারতের প্রথম শিক্ষা কমিশন।
এবং এর নেতৃত্বে ছিলেন স্যার উইলিয়াম হান্টার, যিনি একজন ইংরেজ ছিলেন, এবং তার নাম অনুযায়ী কিন্তু এই কমিশনের নামকরণ করা হয় হান্টার কমিশন। তিনি এই কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং এনার নেতৃত্বে কমিশন গঠিত হয়েছিল, তাই এই চেয়ারম্যানের নাম অনুসারেই এই কমিশনের নামকরণ করা হয় হান্টার কমিশন। বোঝা গেছে? তাহলে আমরা হান্টার কমিশন দেখলাম 1882 সালে একটা শিক্ষার জন্য একটা কমিশন। কিন্তু এখানে মনে রাখতে হবে আর একটা কমিশন রয়েছে একই নাম হান্টার কমিশন, যেটা 1919 সালে গঠন করা হয়েছিল। মূলত 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানবাগ বলে যে জায়গাটা রয়েছে সেখানেতে জেনারেল ডায়ার বলে একজন ইংরেজ নির্বিচারে গুলি চালিয়েছিল। তো সেটার তদন্ত করার জন্য এবং তার প্রতিবাদে বা সেটাকে তদন্ত করে দেখার জন্য কি হয়েছিল সেটার জন্যই 1919 সালে কিন্তু হান্টার কমিশন গঠন করা হয়েছিল। তাহলে একটা হান্টার কমিশন 1882, যেটা আমাদের শিক্ষা কমিশন, আর একটা 1919, যেটা হচ্ছে আমাদের এই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য। মাথায় রাখবে, এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। চলো নেক্সট আমরা তাহলে দেখব যে এই হান্টার কমিশন, শিক্ষার ক্ষেত্রে যে হান্টার কমিশন সেটার কেন প্রয়োজন পড়লো। না, উডের ডেসপ্যাচের পরবর্তী ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক পরিবর্তন আসে। আমরা দেখলাম যে উডের ডেসপ্যাচের ক্ষেত্রে শিক্ষার একটা ভিত্তি তৈরি করে, তার ফলে কিন্তু অনেক পরিবর্তন আসে। কিন্তু 1870 দশকে শিক্ষার বিস্তার হলেও গ্রাম্য যে এলাকাগুলো রয়েছে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা ঘাটতি ছিল। এই পরিস্থিতি পর্যালোচনা করার জন্য লর্ড রিপন হান্টার কমিশন গঠন করেন। বোঝা গেছে? তাহলে দেখলাম যে উডের ডিসপ্যাচের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, অর্থাৎ গ্রামীণ এলাকাতে এবং প্রাথমিক শিক্ষার যে ঘাটতি সেটা পূরণ করার জন্যই কিন্তু পরবর্তী ক্ষেত্রে হান্টার কমিশন গঠন করা হচ্ছে। হান্টার কমিশনের যদি সুপারিশগুলো আমরা দেখি তাহলে প্রথমেই আমরা দেখব যে প্রাথমিক শিক্ষার প্রসার, কারণ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা ছিল, সেটাকে ঠিক করার জন্য কিন্তু হান্টার কমিশন গঠন করা হলো। তাহলে প্রাথমিক শিক্ষার প্রসার, অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা যেন মাতৃভাষায় সহজভাবে সবার কাছে উপস্থাপন করা যায়। দ্বিতীয় ক্ষেত্রে গ্রাম অঞ্চলে যে সমস্ত বিদ্যালয় সেগুলোকে যেন স্থাপন করা যায় এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে যেন এগুলো পরিচালনাও করা যায়। দ্বিতীয় দেখো মাধ্যমিক শিক্ষার কাঠামো, অর্থাৎ সাহিত্য বৃত্তিমূলক যে শিক্ষা সেগুলো পৃথকভাবে চালু করার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের চাকরিমুখী শিক্ষার প্রশিক্ষণও কিন্তু দেওয়া হয়, যেটা আমরা কম্পিটিটিভ এক্সাম বলি। পরবর্তী ক্ষেত্রে নারী শিক্ষার গুরুত্ব, অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে উডের ডিসপ্যাচের সময়কালে নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, সংখ্যালঘুদের শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ মুসলিম শিক্ষার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। এক্ষেত্রেও নারী শিক্ষার প্রসারে কিন্তু গুরুত্ব দেওয়া হয়, মেয়েদের জন্য আলাদা স্কুল আলাদা পাঠ্যক্রমের কিন্তু ব্যবস্থা করা হয়। এছাড়াও বেসরকারি শিক্ষার ক্ষেত্রে উৎসাহ প্রদান করা হয়, যেটা আমরা উডের ডিসপ্যাচের সময়কালেও দেখেছিলাম। পরবর্তী ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ শিক্ষা পরিচালনার দায়িত্ব প্রাদেশিক সরকার এবং স্থানীয় সংস্থার হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে আমরা জানি এই যে শিক্ষা ব্যবস্থা এটা আমাদের যুগ্ম তালিকায় রয়েছে, অর্থাৎ রাজ্য তালিকাতেও এবং কেন্দ্র তালিকাও, এই দুটো তালিকা মিলিয়ে যে যুগ্ম তালিকা হয় সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে। ঠিক আগেও কিন্তু এটা প্রাদেশিক সরকার এবং স্থানীয় সংস্থার হাতে কিন্তু তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। শিক্ষক প্রশিক্ষণ, এবারে দেখো স্কুলগুলোকে আমি ঠিক করলাম, শিক্ষার মানটা ঠিক করলাম, কিন্তু শিক্ষক তো থাকতে হবে সেই কারণের জন্য, অর্থাৎ শেখাবেটাকে, তো তার জন্য শিক্ষকদের মান উন্নয়নের জন্য তাদের প্রশিক্ষণ কেন্দ্রের কিন্তু ব্যবস্থা করা হয়। এটা গেল আমাদের মূলত হান্টার কমিশনের যে সুপারিশ সেগুলো। এরপরে দেখব আমরা স্যাডলার কমিশন। দেখো আমরা উডের ডিসপ্যাচ বলো বা হান্টার কমিশন বলো সেগুলোর ক্ষেত্রে দেখেছিলাম মূলত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই স্যাডলার কমিশন মূলত ভারতের উচ্চ শিক্ষার জন্য একটা কমিশন, মানে এক উচ্চ শিক্ষা সম্পর্কিত একটি কমিশন, মূলত উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্ব দিয়েছিল। 1917 সালে এটা গঠন করা হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিলেন মাইকেল স্যাডলার। আর যেহেতু প্রত্যেকে ইংরেজ ছিল তখন, যেহেতু আমাদের পরাধীন ভারত, তো প্রত্যেকের নাম অনুসারেই কিন্তু এই কমিশনগুলোর নামকরণ করা হয়েছে, যিনি তৎকালীন লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এই কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো এবং কার্যকারিতা, সেই কাঠামো এবং কার্যকারিতা পরিচালনার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল।
কিন্তু পরবর্তীকালে এটি সমগ্র ভারতে উচ্চশিক্ষার মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে 1917 সালে যে স্যাডলার কমিশন, সেটা মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে গঠন করা হয়। কলকাতা যে বিশ্ববিদ্যালয় ছিল, আমরা জানি যে নামকরা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়, তখন সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো বা তার যে শিক্ষার পরিচালনার যে গঠনটা, সেটা কিন্তু ঠিকঠাকভাবে করার জন্য এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন আরোপের জন্য সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু এই কমিশনটা কাজ করেছিল। তারপরে দেখো স্যাডলার কমিশনের প্রেক্ষাপট। না, কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল ভারতের প্রাচীন এবং অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতা, পাঠ্যক্রমের সীমাবদ্ধতা এবং শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতিতে লর্ড চেমসফোর্ড 1917 সালে এই স্যাডলার কমিশন গঠন করে। লর্ড চেমসফোর্ড কে ছিলেন? না, লর্ড চেমসফোর্ড ছিলেন তৎকালীন ভাইসরয়। তার সময়কালে 1917 সালে এই স্যাডলার কমিশন গঠন করা হয়। কিসের জন্য? না, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতা, পাঠ্যক্রমের সীমাবদ্ধতা, শিক্ষার মান ঠিক করার জন্য। তাহলে আমরা দেখব স্যাডলার কমিশনের সুপারিশগুলো কি কি রয়েছে। এটা স্যাডলারের ছবি দেখতে পাচ্ছি। তো এবার স্যাডলার কমিশনের কি কি সুপারিশ করা হয়েছিল, তাহলে আমরা দেখলাম যে এটা যেহেতু উচ্চ শিক্ষার ক্ষেত্রে, তাহলে আমরা দেখছি যে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংযোগ স্থাপন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার মেয়াদটাকে 12 বছর করার পরামর্শ দিয়েছিলেন, যাতে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে দেখব বিশ্ববিদ্যালয়ের কাঠামো সংস্করণ, অর্থাৎ বিশ্ববিদ্যালয় যেন শুধুমাত্র পরীক্ষা দানের কেন্দ্র না হয়ে ওঠে, শিক্ষা দানেরও এবং গবেষণার কেন্দ্রও কিন্তু যাতে হয়ে ওঠে, তার জন্য বিশ্ববিদ্যালয়ের কাঠামোকে সংস্করণের কথা বলা হয়। তৃতীয়ত আঞ্চলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে চাপ, সেই চাপ কমানোর জন্য আমরা জানি যে ব্রিটিশ প্রভিন্স যে ছিল আমাদের কলকাতায়, তো সেখানেই কলকাতা বিশ্ববিদ্যালয় অন্যতম একটা বিশ্ববিদ্যালয় ছিল। তো সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমাতে পাশাপাশি আরও আঞ্চলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের কিন্তু পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখছি পাঠ্যক্রমের বৈচিত্র্য, অর্থাৎ বিজ্ঞান, শিল্প প্রযুক্তি, বাণিজ্য শিক্ষা, এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল উচ্চশিক্ষা যেহেতু। তারপরে দেখো নারী শিক্ষার প্রসার, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার ওপর কিন্তু প্রসার ঘটানো হচ্ছে। বর্তমানেও দেখছি যে নারীদের ওপর কিন্তু শিক্ষার একটা বড় রকমের প্রভাব কিন্তু রয়েছে। তো তাদের জন্য অনেক কিছু কিন্তু সরকার চিন্তাভাবনা করছে, সেটা কিন্তু আগে থাকতে, অর্থাৎ ব্রিটিশ আমল থেকেই। তো মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখব শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, অর্থাৎ যোগ্য শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং গবেষণার ওপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ এবং সুযোগ বাড়ানোর সুপারিশও কিন্তু করা হয়েছিল। এরপরে আমরা দেখব হাটর কমিশন। হাটর কমিশনের যে সুপারিশ এবং এই কমিশন কেন গঠন করা হয়েছে আমরা দেখব। দেখো, হাটর কমিশন ছিল ব্রিটিশ শাসনকালের ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মূল্যায়নের উদ্দেশ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। এটি 1929 সালে গঠন করা হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন, মানে নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনি হলেন ফিলিপ হাটর্গ। তার নাম অনুসারেই কিন্তু এই কমিশনের নামকরণ করা হয়েছে। তোমাদের আগেই বললাম প্রত্যেকটা ইংরেজের নাম অনুসারেই কিন্তু এই কমিশনগুলোর নামকরণ করা হয়েছে। তো বিজ্ঞানী বলছি, তোমার এই যে শিক্ষাবিদ, এই যে হাটর্গ, এই শিক্ষাবিদ হাটর্গের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবারে দেখব এই যে হাটর্গ কমিটি, এই হাটর্গ কমিটির প্রেক্ষাপট কী ছিল। 1917 সালে যে স্যাডলার কমিশন, সেটা মূলত উচ্চশিক্ষা কাঠামো নিয়ে সুপারিশ করেছিল, কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানের অবনতি। দেখো, আমরা প্রথমে দেখলাম উডের ডিসপ্যাচ, সেখানে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হলো। তারপরে আমরা হান্টার কমিশন দেখলাম, সেখানেও প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হলো। এই মাঝেতে 1917 সালেতে যখন স্যাডলার কমিশন গঠন করা হলো, তখন উচ্চ শিক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার কিন্তু অবনতি হচ্ছে, মানে একটাকে ধরতে গিয়ে একটা ছাড়া যাচ্ছে। তো সেই কারণের জন্য আবার কিন্তু এই হাটর কমিশনটাকে গঠন করা হলো। তো প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানের অবনতির কারণে ছাত্রদের অধিক সংখ্যক অকৃতকার্য হওয়ার এবং শিক্ষার অকার্যকর পাঠ্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছিল। এই পরিপ্রেক্ষিতে ফিলিপ হাটর্গ এই হাটর্গ কমিটি গঠন করেন। তাহলে এর সুপারিশগুলো কি কি আমরা একটু দেখব। প্রথম যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার গুণগত মানের ওপর জোর দেওয়া, কারণ প্রাথমিক শিক্ষার গুণগত মান কমে যাচ্ছে, তাই এটাকেই জোর দিতে হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে শিক্ষা বিস্তারের চেয়ে মান উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় সম্প্রসারণ না করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার কিন্তু পরামর্শ দেওয়া হয়।
দ্বিতীয়ত দেখো ছাত্রদের ফেল আটকানোর বা কমানোর ব্যবস্থা, অর্থাৎ কিভাবে এই ফেল আটকানো যেতে পারে সেটার যে ব্যবস্থা সেটা করা হয়েছিল। অর্থাৎ ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় অনেক ছাত্র অকৃতকার্য হয়েছে, পাঠ্যক্রম এবং পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তনের সুপারিশ করা হয়। অর্থাৎ এই যে পাঠ্যক্রমটা, সেই পাঠ্যক্রমটাকে পরিবর্তন করে যাতে যে যে জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে কোনগুলো নিয়ে এলে শিক্ষার্থীদের কাছে ভালো হবে তার জন্য পাঠ্যক্রমকে কিন্তু পরিবর্তন করার সুপারিশ করা হয়। মাধ্যমিক শিক্ষার বাস্তবমুখী পাঠ্যক্রম, অর্থাৎ বৃত্তিমূলক এবং বাস্তব জীবনভিত্তিক শিক্ষাকে চালু করার কথা বলা হয়। নারী শিক্ষার প্রসার, প্রত্যেকটা ক্ষেত্রেই বললাম নারী সব থেকে এগিয়ে থাকে, তাই তো, লেডিস ফার্স্ট। তো মেয়েদের শিক্ষার ওপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। ব্যাস, চলে গেল আমাদের মূলত ইংরেজ দেশের শিক্ষা ব্যবস্থা সেটা। এরপরে আমরা দেখব যে গান্ধীজি, এবার গান্ধীজির আগমন ঘটছে, ঠিক আছে। তো আমাদের গান্ধীজি কি কি শিক্ষা ব্যবস্থা করেছিলেন বা শিক্ষার ক্ষেত্রে তার কি কি অবদান ছিল, কি কি রয়েছে সেগুলো আমরা একটু দেখব। প্রথমেই রয়েছে ওয়ার্ধা পরিকল্পনা। দেখো, ওয়ার্ধা পরিকল্পনা ছিল ভারতের শিক্ষার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা 1937 সালে মহাত্মা গান্ধী দ্বারা প্রস্তাবিত একটি শিক্ষা প্রকল্প, যেটা মূলত মৌলিক শিক্ষা বা যেটাকে আমরা নয়া তালিম বা অনেকে নাই তালিমও বলে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটার ইংলিশ টার্মটাও আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো, নায়া তালিম, ঠিক আছে, NAYA, বা অনেকে নয় তালিমও বলে থাকে, তো কোনো সেটা সমস্যা কিছু নেই। তো নামেও পরিচিত, অর্থাৎ নয় তালিম শিক্ষা ব্যবস্থা বা নয়া তালিম শিক্ষা ব্যবস্থা আর মৌলিক শিক্ষা ব্যবস্থা একই জিনিস। তাহলে এটা কিন্তু ওয়ার্ধা পরিকল্পনারই একটা অংশ। এর মূল উদ্দেশ্য ছিল 7 থেকে 14 বছরের যে শিশুরা রয়েছে বা এই বয়সী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের মাতৃভাষায় বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে, যেটা আমাদের 8টি 2009-এও কিন্তু বলা হয়েছে। ওই কারণের জন্যই তো আমরা বলি না যে আমাদের ভারত মহাত্মা গান্ধীকে অনুসরণ করে চলে, তাই তো। যাই হোক, কংগ্রেস সরকার ছিল তখন। তো যেখানে হস্তশিল্পের মাধ্যমে হাতে কলমে কাজের শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্তি করা হয়েছিল। এই পরিকল্পনাটির লক্ষ্য ছিল আত্মনির্ভরশীল নাগরিক তৈরি করা, অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে আত্মনির্ভরশীল নাগরিক তৈরি করা, যেখানে জ্ঞান বা কাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। 1937 সালে গান্ধীজির নেতৃত্বে এটা প্রস্তাবিত হয়েছিল। এটি বুনিয়াদী শিক্ষা নামেও পরিচিত। পরে আমি এটাকে ক্লিয়ার করছি যে অনেকে ওয়ার্ধা পরিকল্পনার সাথে বুনিয়াদী শিক্ষাটাকে গুলিয়ে ফেলে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটি বুনিয়াদী শিক্ষা নামেও পরিচিত এবং এর প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার জীবন ঘনিষ্ঠ শ্রমভিত্তিক আত্মনির্ভরশীল করে তোলা, ঠিক আছে। চলো, ওয়ার্ধা পরিকল্পনার প্রেক্ষাপট। 1937 সালে কংগ্রেস সরকার বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসে। 1937 সাল আমরা দেখতে পাচ্ছি। তো সেই সময় কংগ্রেস সরকার বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসে। আর কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? 1885 সালে। তো 1885 সালে গঠিত হওয়ার পর ভারতের স্বাধীনতা, মানে ভারতকে স্বাধীন করতে করতে কিন্তু 1947 সাল পর্যন্ত সময় লেগে যায়। তো যাই হোক, সেটা পরের কথা। তো 1937 সালেতে কংগ্রেস সরকার যখন বিভিন্ন জায়গাতে ক্ষমতায় আসে তখন মহাত্মা গান্ধীর শিক্ষার অবস্থার মৌলিক পরিবর্তনের প্রয়োজন কিন্তু অনুভব করে। সেই কারণের জন্য তিনি ওয়ার্ধা নামক মহারাষ্ট্রের একটা শহর ওয়ার্ধা, সেখানে একটি সম্মেলনের এই যে নতুন শিক্ষার সেই শিক্ষার রূপরেখা কিন্তু দিয়েছিলেন বা সেই শিক্ষার কথা কিন্তু তিনি ঘোষণা করেন। তাহলে এই পরিকল্পনার কি কি সুপারিশ ছিল, অর্থাৎ কি কি সুপারিশ করা হয়েছিল? প্রথম, বুনিয়াদী শিক্ষা। আমরা জানি যে মহাত্মা গান্ধীর শিক্ষা মানেই সেটা বুনিয়াদী শিক্ষা, অর্থাৎ হাতের কাজের মাধ্যমে শেখা, যেমন চরকা দাঁত বা কাঠের কাজ, শ্রমকে শিক্ষার কেন্দ্রবিন্দু হিসাবে ধরা, অর্থাৎ পরিশ্রম করে যে কোনো কাজ, যেটাকে আমরা কুটির শিল্প বলতে পারি, তো সেটাকে মূলত গুরুত্ব দেওয়া হয়েছিল। মাতৃভাষাতে শিক্ষাদান, অর্থাৎ প্রাথমিক স্তরে মাতৃভাষাতেই শিক্ষাদানের সুপারিশ করা হয়। সর্বজনীন ও বাধ্যতামূলক শিক্ষা, যেটা আগে বললাম, 7 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল। আত্মনির্ভরশীলতা এবং মূল্যবোধ, অর্থাৎ শিক্ষার মানকে নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেম গড়ে তোলার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে মহাত্মা গান্ধী আছে সেখানে আবার দেশপ্রেম না থাকে, তোমরাই বলো তো, তাহলে তো দেশপ্রেমের ওপর গুরুত্ব দেবে, তাই না? তো যাই হোক, শিক্ষা এবং উৎপাদনের সংযোগ, অর্থাৎ শিক্ষাকে উৎপাদনমূলক কাজের সাথে যুক্ত করে অর্থনৈতিকভাবে টেকসই করার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছিল। এগুলোই গেল মূলত আমাদের ওয়ার্ধা পরিকল্পনার সুপারিশ। এরপরে আমরা দেখব যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। তো
এই যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, এটা আসলে কি? এই যে ওয়ার্ধা পরিকল্পনার সাথে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাটাকে অনেকেই গুলিয়ে ফেলে, সেটা আমরা কিন্তু এখানে আলোচনা করে দেব। দেখো, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা এটাও কিন্তু মহাত্মা গান্ধী দ্বারা প্রবর্তিত একটা শিক্ষা ব্যবস্থা, যেটা কিন্তু 1937 সালেই প্রবর্তিত হয়েছিল। এটি ভারতের জাতীয় শিক্ষার ইতিহাসের এক যুগান্তকারী ধারণা, যেখানে আত্মনির্ভরতা, নৈতিকতা এবং বাস্তব জীবনের সাথে শিক্ষার সংযোগই ছিল এর মূল লক্ষ্য। এরপরে আমি যেটা তোমাদের বারবার ধরে বলছিলাম, এই যে বুনিয়াদী শিক্ষা আর ওয়ার্ধা পরিকল্পনা আসলে কি? পরিকল্পনা আর বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা দুটোকে ভালো করে বোঝার চেষ্টা করো, রিলেট করো। দেখো, এখানে আমি বলে দিয়েছি যে ওয়ার্ধা পরিকল্পনা এবং বুনিয়াদী শিক্ষা আসলে একই ধারণা, কিন্তু দুটি ভিন্ন নাম। 1937 সালে মহাত্মা গান্ধী যে নতুন শিক্ষা ব্যবস্থার প্রস্তাব করেছিলেন, সেটি ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত। অর্থাৎ তুমি প্রস্তাব করছো যে এইভাবে শিক্ষাটা নিয়ে আসা যেতে পারে, সেটাই মূলত আমাদের ওয়ার্ধা পরিকল্পনা। কিন্তু এই শিক্ষা পরিকল্পনার মূল আদর্শ ছিল বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ ওয়ার্ধা পরিকল্পনাতেই এই যে হাতে কলমে যে শিক্ষাটা বা কাজের মাধ্যমে যে শিক্ষাটা, সেটাই মূলত আমাদের এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ এই পরিকল্পনার মাধ্যমেই আমাদের বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম যে শিক্ষাটা, সেটা কিন্তু এসেছিল। তাহলে এই দুটো ধারণার মধ্যে কোনো মৌলিক কিন্তু পার্থক্য নেই। যেমন আমরা অনেক সময় নদ নদীর ক্ষেত্রে পার্থক্য করতে যাই, কিন্তু নদ নদীর ক্ষেত্রে তো কোনো মৌলিক পার্থক্য থাকে না, জাস্ট ওটা জেন্ডারগত বা যেটাকে আমরা বলতে পারি যে লিঙ্গগত কিছু পার্থক্য থেকে থাকে, যদিও প্রাকৃতিক ব্যাপার। তো সেক্ষেত্রে মৌলিক যেমন কোনো পার্থক্য থাকে না, সেরকমই কিন্তু এখানেও কিন্তু কোনো মৌলিক পার্থক্য নেই, বরং একটি অন্যটির সঙ্গে অতপ্রতভাবে জড়িত থাকে। বোঝা গেছে? তাহলে আমাদের ওয়ার্ধা পরিকল্পনা আর বুনিয়াদী শিক্ষা, আর তো গোলাবার কোনো প্রশ্ন নেই। তাহলে এটা কিন্তু পরিকল্পনা ছিল, আর বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাটা ওই পরিকল্পনারই একটা রূপ, যেটা হাতে কলমে কাজ। বোঝা গেছে? চলো নেক্সট। তাহলে বুনিয়াদী শিক্ষার যে মূল ধারণা, সেটা আমরা দেখব যে শিক্ষা মানেই জীবনের জন্য প্রস্তুতি। অর্থাৎ গান্ধীজির এই ভাবনার ভিত্তিতেই কিন্তু বুনিয়াদী শিক্ষাটা গড়ে উঠেছিল। এটি হাতের কাজের মাধ্যমে শিক্ষা, মাতৃভাষায় শিক্ষাদান এবং নৈতিকতার ওপর জোর দেয়। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য অর্থাৎ শ্রম ভিত্তিক শিক্ষা, যেটা আমরা আগেই দেখলাম, চরকা, তাঁত, মাটির কাজ এবং কাঠের কাজের মাধ্যমে শিক্ষা। শিক্ষার্থীরা উৎপাদনমূলক কাজের সাথে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে শিখবে। অর্থাৎ যে কোনো কুটির শিল্প বলতে পারো, বা হাতে 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 নাতে যে কাজগুলো করা হয়ে থাকে, যে কোনো কাজ, সেটা মৃৎশিল্পীর কাজ হতে পারে, সেটা কোনো চিত্রশিল্পী হতে পারে, এই যে কাজগুলো, সেগুলোই হচ্ছে মূলত বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। মাতৃভাষায় শিক্ষাদান, অর্থাৎ প্রাথমিক স্তরে নিজের ভাষাতে অর্থাৎ মাতৃভাষাতে শিক্ষাদানের সুযোগ। সার্বজনীন ও বাধ্যতামূলক শিক্ষা, 7 থেকে 14 বছর বয়সী যে শিক্ষা, সেটার কিন্তু কথা বলা হয়েছে। দেখো, ওয়ার্ধা পরিকল্পনার আর বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা তো একই, তাই এদের যে সুপারিশগুলো, সেগুলোও কিন্তু একই, পার্থক্য কিছু নেই। ঠিক আছে? তো সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। নৈতিকতা এবং মূল্যবোধ, দেখো সমস্ত কিছু একই রয়েছে। ওইটা দেশপ্রেম, গান্ধীজি মানেই সেখানে দেশপ্রেম থাকবে, যদিও আমরা জানি যে নাথুরাম গডসে দ্বারা তিনি হত্যা হয়েছিলেন। তো সেসব যাই হোক, তো এই দেশপ্রেম, এই জায়গাগুলো কিন্তু আমি আগেও বলেছি, অর্থাৎ ওয়ার্ধা পরিকল্পনার সমতেও বলেছি, আর এখানেও কিন্তু বলছি। অর্থাৎ একই ব্যাপার, যেহেতু দুটোই একই, কোনো পার্থক্য কিছু নেই, তাই তাদের যে সুপারিশ সমূহ, সেটাও কিন্তু একই থাকবে। চলো, এরপর আমরা নেক্সট দেখছি সার্জেন্ট পরিকল্পনা। ভারতের দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থায় একটি নীতিগত প্রস্তাব ছিল এই সার্জেন্ট পরিকল্পনা, যেটি 1944 সালে প্রকাশিত হয়। তাহলে দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থার একটা নীতিগত প্রস্তাব, এই আমাদের সার্জেন্ট পরিকল্পনা। 1944 সালে এটা প্রকাশিত হয়। এই এটা কিন্তু সার্জেন্ট রিপোর্ট নামেও পরিচিত। এটির প্রণেতা ছিলেন স্যার জন সার্জেন্ট, যিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের শিক্ষা উপদেষ্টা। তাহলে এর প্রেক্ষাপটটা আমরা দেখব। যেহেতু দেখো 1944 সাল, আমরা জানি যে তখন কিন্তু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। তো সেই সময়েতে আমরা দেখছি যে সার্জেন্ট কমিশনের প্রেক্ষাপট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের যে শিক্ষা ব্যবস্থা, সেটার ভবিষ্যতের যে শিক্ষানীতি, সেটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়। ব্রিটিশ সরকার তৎকালীন ভারতের 20 বছরের গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা জায়গা, যে 20 বছরের একটি শিক্ষানীতি প্রবর্তন করতে চেয়েছিলেন, যার প্রধান উদ্দেশ্য ছিল সকলের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। সেই উদ্দেশ্যেই কিন্তু এই পরিকল্পনা। তাহলে আমরা দেখলাম যে 1944 সালেতে দীর্ঘমেয়াদী একটা শিক্ষার পরিকল্পনা নেওয়া হয়, প্রায় 20 বছরের জন্য, 20 ইয়ার্স, 20 বছরের জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়।
যেখানেতে শিক্ষার যে মান বা মানসম্মত শিক্ষার ব্যবস্থা করার জন্য। এটাই হচ্ছে আমাদের সার্জেন্ট কমিটি বা সার্জেন্ট কমিশন। তাহলে সার্জেন্ট কমিটি বা সার্জেন্ট কমিশনের মূল সুপারিশ সেগুলো আমরা দেখব। প্রথম, সার্বজনীন বা সর্বজনীন বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য অবৈতনিক ও বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থার করার কথা বলা হয়েছে। শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ 3 থেকে 6 বছর। প্রাক প্রাথমিক আমরা জানি যে প্রাক প্রাথমিকের যে সময়সীমা, যদি আমরা 5 বছর জেনে থাকি, মানে 5 বছর বা 5+ আমরা বলে থাকি প্রাক প্রাথমিক, তো 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য নাট্যভিত্তিক এবং আনন্দমূলক শিক্ষার কথা বলা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যেটা আমি বারবার ধরে বলি যে এখানেতে কখনো আমরা প্রতিবন্ধী কথাটা ব্যবহার করব না, তার পরিবর্তে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা চিলড্রেন উইথ স্পেশাল নিড এই শব্দটা ব্যবহার করতে পারি। তো তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থার কথা ঘোষণা করা হয়। যারা অন্ধ রয়েছে, যারা বধির রয়েছে, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদের জন্য বৃত্তিমূলক বা কারিগরিক শিক্ষা, কৃষি, শিল্প ও অন্যান্য প্রশিক্ষণমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তারপরে দেখো রয়েছে শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য, অর্থাৎ স্কুলের যে শিশু তাদের শরীরচর্চা করানো এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার ওপর জোর দেওয়া হয়েছিল। আর মাধ্যমিক এবং উচ্চশিক্ষার উন্নয়ন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার যে মেয়াদ সেটা 6 বছর এবং বিশ্ববিদ্যালয় গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এই গেল আমাদের সার্জেন্ট পরিকল্পনা বা সার্জেন্ট রিপোর্ট, বা বলতে পারো যে সার্জেন্ট যে কমিশন, সেই কমিশনের সুপারিশ। এই গেল আমাদের মূলত পরাধীন ভারতের। আমরা দেখতে পাচ্ছি যে 1944 সাল এখন চলছে বর্তমানে, সার্জেন্ট কমিশন যেহেতু চলছে তাই 1944 সাল, এরপরে আমাদের 1947 সালে ভারত স্বাধীন হবে। তারপরে আমাদের আসবে রাধাকৃষ্ণন কমিশন, কত সাল? 1952 সাল। পরবর্তী দিনে আমরা পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী যে সমস্ত কমিশনগুলো রয়েছে, যেগুলো শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে, যে কমিশনগুলি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এই ক্লাসের পিডিএফগুলি যারা নিতে চাইছো তারা অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশনে চলে যাবে, আমি সেখানেতে নাম্বারটা দিয়ে রাখবো। তোমরা সেই নাম্বারেতে কন্ট্যাক্ট করে অবশ্যই পিডিএফগুলো কালেক্ট করতে পারবে, অথবা স্ক্রিনে দেখো যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই পিডিএফগুলো পারচেস করে নিতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সকলে ভালোভাবে প্রিপারেশন নিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।